আসসালামু আলাইকুম। আশা করি বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আপনাদের সুস্থতা এবং কল্যাণ কামনা করে এই পর্বের আলোচনা শুরু করছি। বন্ধুরা, আমরা পড়ছি ইংলিশ গ্রামার এবং আমরা পড়ছি ইংলিশ গ্রামারের 20 নম্বরের জন্য। বন্ধুরা, আমরা শুরু করেছিলাম ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। আমরা এখান থেকে কিছু প্রশ্ন ইতোপূর্বে আলোচনা করেছি। আজ এখান থেকে আরো কিছু প্রশ্ন আমরা আলোচনা করব। তো বন্ধুরা, আমরা সরাসরি আমাদের আলোচনায় চলে যাই। প্রথম প্রশ্ন, He knows and speaks many languages. He knows and speaks many languages. বন্ধুরা, এর যদি বাংলা করা হয় তাহলে কি হয়? তিনি অনেকগুলো ভাষা জানেন এবং বলতে পারেন। তিনি অনেকগুলো ভাষা জানেন এবং বলতে পারেন। এরপরে বলা হচ্ছে চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট সেন্টেন্স that best matches the above description. Choose the appropriate sentence that best matches the above description. তার মানে উপরে যে বর্ণনাটা আছে যে তিনি অনেকগুলো ভাষা জানেন এবং বলতে পারেন, এই বর্ণনার সঙ্গে প্রশ্নপত্রে যে 4টি অপশন আছে কোন অপশনটি সবচেয়ে বেশি সামঞ্জস্যপূর্ণ অর্থাৎ বেস্ট ম্যাচ? বন্ধুরা, এর উত্তর হচ্ছে আপনাদের তো জানাই আছে, যিনি অনেকগুলো ভাষা জানেন এবং বলতে পারেন তিনি কে বা তিনি কি? তিনি হচ্ছেন বহু ভাষাবিদ। তাহলে বহু ভাষাবিদকে ইংরেজিতে কি বলা হয়? পলিগট। হি ইজ এ পলিগট। হি ইজ এ পলিগট। বন্ধুরা, আমরা পরের প্রশ্নটিতে চলে যাই। হুইচ ওয়ান ইজ এ র্যাপটাইল? হুইচ ওয়ান ইজ এ র্যাপটাইল? বন্ধুরা, র্যাপটাইল মানে কি আপনাদের তো জানাই আছে। র্যাপটাইল মানে সরীসৃপ। র্যাপটাইল মানে সরীসৃপ। তো বলা হচ্ছে প্রশ্নপত্রে যে 4টি অপশন আছে তার মধ্যে কোন প্রাণীটি সরীসৃপ? তার মধ্যে কোন প্রাণীটি সরীসৃপ? বন্ধুরা, এর উত্তর হচ্ছে অ্যানাকোন্ডা। অ্যানাকোন্ডা তো আপনারা জানেনই, এটা একটা ভয়ঙ্কর ধরনের সাপ। এটা দক্ষিণ আমেরিকার জঙ্গলে পাওয়া যায়, অ্যামাজন জঙ্গলে বেশি পাওয়া যায় এবং এটি একটি সাপ। অ্যানাকোন্ডা হচ্ছে একটা সাপ। সাপ তো সরীসৃপ, তাই না বন্ধুরা? আপনাদের তো জানাই আছে। আর অ্যানাকোন্ডা তো আপনাদের অত্যন্ত সুপরিচিত। এটি একটি অত্যন্ত বিখ্যাত সিনেমা এবং এই সিনেমা তো সকলেই দেখেছেন। তো এই ছবিটি যেমন পরিচিত, এই ছবি দেখে এই সাপের নামটিও সকলেরই পরিচিত। অ্যানাকোন্ডা হচ্ছে এক ধরনের সাপ। দক্ষিণ আমেরিকাতে অ্যামাজন জঙ্গলে এই সাপ পাওয়া যায়। তো বন্ধুরা, আমরা পরবর্তী প্রশ্নটিতে চলে যাই। অ্যানথ্রোপোলজি, অ্যানথ্রোপোলজি ইজ হোয়াট? অ্যানথ্রোপোলজি ইজ হোয়াট? এর অর্থ হচ্ছে অ্যানথ্রোপোলজি এটা কি? বন্ধুরা, এর উত্তর তো আপনাদের জানাই আছে। অ্যানথ্রোপোলজি মানে কি? অ্যানথ্রোপোলজি মানে হচ্ছে নৃতত্ত্ব বিজ্ঞান বা নৃবিজ্ঞান। তো বন্ধুরা, প্রশ্নপত্রে যে 4টি অপশন ছিল তার মধ্যে কোন অপশনটি সঠিক উত্তর? তাহলে নৃতত্ত্ব বিজ্ঞান বা নৃবিজ্ঞানে কি নিয়ে আলোচনা করা হয়? বন্ধুরা, আলোচনা করা হয় স্টাডি অফ হিউম্যান অরিজিন অ্যান্ড কালচার। স্টাডি অফ হিউম্যান অরিজিন অ্যান্ড কালচার। স্টাডি অফ হিউম্যান অরিজিন অ্যান্ড কালচার তার মানে নৃতত্ত্ব বিজ্ঞান। মানুষের আগমন এবং তার অরিজিন, তার মূল এবং তার সংস্কৃতি, এইগুলো বিষয় হচ্ছে নৃতত্ত্ব বিজ্ঞানের আলোচ্য বিষয়। তাহলে অ্যানথ্রোপোলজি এর মানে কি? নৃতত্ত্ব বিজ্ঞান। তাহলে এই প্রশ্নটির উত্তর কি হবে? অ্যানথ্রোপোলজি ইজ স্টাডি অফ হিউম্যান অরিজিন অ্যান্ড কালচার। বন্ধুরা, আমরা পরের প্রশ্নটিতে চলে যাই। রেইন সাউন্ড ইজ কল্ড হোয়াট? রেইন সাউন্ড ইজ কল্ড হোয়াট? এর বাংলা করলে কি দাঁড়ায়? বৃষ্টি। বৃষ্টির যে শব্দ বা বৃষ্টির পানির যে শব্দ, সেই শব্দকে কি বলা হয়? বৃষ্টির পানির যে শব্দ, সেই শব্দকে কি বলা হয়? বন্ধুরা, বাংলাতে আমরা বৃষ্টির পানির শব্দকে কি বলি? টুপটাপ বৃষ্টি পড়ে বা টাপুর টুপুর বৃষ্টি পড়ে। টুপটাপ, টাপুর টুপুর, এগুলো হচ্ছে বাংলাতে আমরা বলি বৃষ্টির শব্দকে বোঝাতে। ইংরেজিতে কি বলবো? ইংরেজিতে বলবো প্যাটার। প্যাটার। বন্ধুরা, প্রশ্নপত্রে অনেক সময়ই প্যাটার্স থাকে, প্যাটার শব্দটি থাকে না, কিন্তু তাতে ভয় পাওয়ার কোনো কারণ নেই। এই অপশনটি উত্তর করলেই হবে। মূল শব্দটি হচ্ছে প্যাটার। প্রশ্নপত্রে অনেক সময় প্যাটার্স থাকে, মানে একটা এস যুক্ত হয়ে থাকে, তাতে দুশ্চিন্তাগ্রস্ত হবার কোনো কারণ নেই। অন্য কোনো অপশন শুদ্ধ নয়, এই অপশনটি শুদ্ধ। তাহলে বৃষ্টির পানির শব্দকে ইংরেজিতে কি বলা হয়? প্যাটার। প্রশ্নটি আরেকবার পড়ছি। রেইন সাউন্ড ইজ কল্ড প্যাটার। রেইন সাউন্ড ইজ কল্ড প্যাটার। বন্ধুরা, আমরা পরের প্রশ্নটিতে চলে যাই। হোয়াট ডাজ সিভি স্ট্যান্ড ফর?
হোয়াট ডাজ সিভি স্ট্যান্ড ফর? বন্ধুরা এই প্রশ্নটি তো আপনাদের জানাই আছে, এর উত্তরও জানা আছে। সিভি মানে কারিকুলাম ভাইটা, এটা তো আপনাদের জানাই আছে। কারিকুলাম ভাইটা মানে জীবন বৃত্তান্ত। বন্ধুরা আমরা পরের প্রশ্নটিতে চলে যাই। Which of the following four alternatives is not a tree? Which of the following four alternatives is not a tree? অর্থাৎ নিচে যে চারটি অপশন আছে তার মধ্যে কোন অপশনটি বৃক্ষ নয়, গাছ নয়? তার মানে তিনটি গাছের নাম, একটি অপশন আছে যেটি গাছের নাম নয়। বন্ধুরা এর উত্তর হচ্ছে প্যাগোডা। প্যাগোডা, প্যাগোডা তো আপনারা জানেনই বন্ধুরা, বৌদ্ধ মন্দির বা বুদ্ধ মন্দির, প্যাগোডা। বন্ধুরা আমরা পরের প্রশ্নটিতে চলে যাই। The study of origin of words is called what? The study of origin of words is called what? অর্থাৎ শব্দের যে অরিজিন নিয়ে যে আলোচনা হয়, পড়াশোনা করা হয়, এই বিষয়টিকে কি বলা হয়? বাংলায় বললে আমরা কি বলবো? শব্দতত্ত্ব বলবো, শব্দ বিজ্ঞান বলবো, শব্দের উৎপত্তি ও ইতিহাস সংক্রান্ত বিজ্ঞান বলবো। ইংরেজিতে কি বলবো? এটিমোলজি। এটিমোলজি, ইংরেজিতে কি বলবো? এটিমোলজি। তো বন্ধুরা এটিমোলজি হচ্ছে শব্দতত্ত্ব বা শব্দ বিজ্ঞান, শব্দের উৎপত্তি ও ইতিহাস সংক্রান্ত বিজ্ঞানকে বলা হয় এটিমোলজি। এটিমোলজি। বন্ধুরা আমরা পরের প্রশ্নটিতে চলে যাই। A state of mind with reference to confidence and courage. A state of mind with reference to confidence and courage. বন্ধুরা এই প্রশ্নটিকে যদি বাংলায় আমরা বোঝার চেষ্টা করি তাহলে কি দাঁড়াবে? যে মনের এমন একটি অবস্থা যেই মনে আত্মবিশ্বাস আছে, সাহস আছে, তাহলে সেই মনের অবস্থাটাকে কি বলা হয়? আত্মবিশ্বাস আছে, সাহস আছে। তাহলে একে যদি এক কথায় প্রকাশ করা হয় এতগুলো ভাবকে, তাহলে কি বলবো আমরা? আত্মবিশ্বাস বলবো অথবা মনোবল বলবো। মনের যে অবস্থায় আত্মবিশ্বাস এবং সাহস একসঙ্গে থাকে সেটা কি? মনোবল অথবা আত্মবিশ্বাস, কনফিডেন্স অথবা অন্য কিছু, তাই না বন্ধুরা? তো এখন প্রশ্নপত্রের অপশনে কি কি ছিল সেটা একটু জানা দরকার, আর সঠিক উত্তরটা কি সেটাও জানা দরকার। তো বন্ধুরা সঠিক উত্তর হচ্ছে মোরাল। মোরাল। তো মোরাল এইটার একটু স্পেলিংটা একটু ডিফারেন্ট, অনেকগুলো শব্দ কাছাকাছি। মোরাল এটা একটা শব্দ, মোরাল এটা একটা শব্দ। তো মোরাল এই শব্দটির স্পেলিংটা একটু জানা দরকার বন্ধুরা, MORALE। এই মোরাল মানে হচ্ছে মনোবল বা আত্মবিশ্বাস বা সাহস। মনোবল বা আত্মবিশ্বাস বা সাহস, এই মোরাল, এটি হচ্ছে এই প্রশ্নটির সঠিক উত্তর। আরেকটি মোরাল আছে বন্ধুরা, MORAL মোরাল। এই মোরাল মানে কি? এই মোরালের কিন্তু দুটি মানে, মানে একই বানান কিন্তু দুই ধরনের অর্থ, পেয়ার অফ ওয়ার্ডস আছে সেই রকম আর কি। তো একটা মোরাল MORAL, এই মোরাল মানে নাউন। এই নাউনটা মানে কি? এই নাউনটার মানে হচ্ছে উপদেশ বা নীতি কথা। আমরা অনেক সময় শিক্ষামূলক গল্প পড়ি, সেই গল্পের শেষে একটা নীতি কথা থাকে, একটা উপদেশ থাকে। তো এই যে নীতি কথা বা উপদেশ, এটারও ইংরেজি কি? মোরাল। MORAL। MORAL এটাও কিন্তু মোরাল। আরেকটা বিষয় কি বন্ধুরা, এই মোরালের আরেকটা বিষয় আছে, সেখানে বলা হচ্ছে যে ন্যায়পরায়ণ বা নৈতিক। একই বানান, MORAL। এই মোরালের অর্থ ন্যায়পরায়ণ বা নৈতিক। এখন যখন আমরা বলবো যে ন্যায়পরায়ণ, তাহলে কি একটা নাউন লাগবে না, যে তিনি একজন ন্যায়পরায়ণ ব্যক্তি, তখন এটা কি হয়ে গেল? অ্যাডজেক্টিভ। আবার এই মোরাল যখন অর্থ নীতি কথা বা উপদেশ, তখন কি? নীতি কথা বা উপদেশ, তখন এটার অর্থ কি হয়ে গেল? নাউন হয়ে গেল। বন্ধুরা মোরালিটি এর মানে কি? এর মানে হচ্ছে নৈতিকতা বা ন্যায়পরায়ণতা। নৈতিকতা বা ন্যায়পরায়ণতা। তো বন্ধুরা এতগুলো মোরাল আলোচনা করা হয়ে গেল। তো আমাদের যে প্রশ্নটি ছিল যে মনের এমন একটি অবস্থা যে অবস্থায় কনফিডেন্স এবং কারেজ একসঙ্গে থাকে, সেই অবস্থাটির নাম কি? সেই অবস্থাটির নাম হচ্ছে মোরাল। মোরাল বানানটা কি হবে? MORALE। তার মানে একটা ই যদি যুক্ত থাকে তখন সেটা হচ্ছে মনের ওই অবস্থাকে বোঝাচ্ছে যেখানে কনফিডেন্স আছে এবং কারেজ আছে। আর যখন মোরাল, এইটা কিন্তু এটা সঠিক উত্তর না, তার মানে হচ্ছে ন্যায়পরায়ণ বা নৈতিক। ন্যায়পরায়ণ বা নৈতিক। আরেকটা মোরাল হচ্ছে নীতিকথা বা উপদেশ। একটি মোরাল, এটি দুই ধরনের অর্থ হয়, আরেকটা হচ্ছে মোরালিটি। এগুলো কোনোটি এই প্রশ্নটির উত্তর নয়, উত্তর হচ্ছে মোরাল, যেটা হচ্ছে কনফিডেন্স এবং
কারেজ একসঙ্গে থাকে MORALE। আশা করি বন্ধুরা বিষয়টা আপনাদের জানাই আছে, তারপরেও আমরা আরেকবার আলোচনা করলাম। আমরা পরের প্রশ্নটিতে চলে যাই। A public declaration making announcement or explanation. A public declaration making announcement or explanation. বন্ধুরা এখানে বলছে যে একটা পাবলিক ডিক্লারেশন, তার মানে জনগণের উদ্দেশ্যে কিছু একটা ঘোষণা দেওয়া, কিছু একটা অ্যানাউন্স করা বা কিছু একটা ব্যাখ্যা করা। এই বিষয়টিকে এক কথায় প্রকাশ করলে কি হবে বন্ধুরা? এই বিষয়টিকে এক কথায় প্রকাশ করলে যে শব্দটি আসবে সেই শব্দটি কিন্তু আপনাদের অত্যন্ত সুপরিচিত, অত্যন্ত সুপরিচিত। শব্দটি হচ্ছে ম্যানিফেস্টো। ম্যানিফেস্টো, ম্যানিফেস্টো মানে কি? ইশতেহার বা প্রকাশ্য লিখিত ঘোষণা। এই শব্দটি আমরা সবচেয়ে বেশি শুনতে পাই কখন? যখন নির্বাচন আসে। প্রত্যেকটি দল তাদের নির্বাচনী ইশতেহার প্রকাশ করে। ম্যানিফেস্টো হচ্ছে সেই ম্যানিফেস্টো। ইলেকশনে প্রত্যেকটি দল তাদের নির্বাচনী ইশতেহার প্রকাশ করে। ম্যানিফেস্টো হচ্ছে প্রকাশ্য লিখিত ঘোষণা বা যে কোনো কিছু ইশতেহার, মানে প্রকাশ্যে কিছু একটা বলা হলো, পাবলিককে বলা হলো, অ্যানাউন্স করা হলো। বন্ধুরা আমরা পরের প্রশ্নটিতে চলে যাই। Forms of speech that are peculiar to people based in a particular reason. বন্ধুরা এই প্রশ্নটি আপনাদের জানা আছে, কারণ বাংলা ব্যাকরণেও, বাংলা ভাষাতেও, বাংলা ব্যাকরণ যদিও আমরা এখনো পড়িনি কিন্তু বাংলা ভাষা পড়েছে, বাংলা ভাষায় এই প্রশ্নটি আছে এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটি ইংরেজিতেও আসে। বলা হচ্ছে ফর্মস অফ স্পিচ মানে কথার যে ধরনগুলো, দ্যাট আর পিকুলিয়ার, অস্বাভাবিক হয়ে যায়, টু পিপল, মানুষের কাছে, বেসড ইন এ পার্টিকুলার রিজন, মানে নির্দিষ্ট নির্দিষ্ট জায়গায় গিয়ে ভাষাটা পাল্টে যায়, ভাষাটা পরিবর্তিত হয়ে যায়। এই বিষয়টাকে কি বলা হয়? এই বিষয়টাকে কি বলা হয় বন্ধুরা? এই বিষয়টিকে বলা হয় ডায়ালেক্ট। ডায়ালেক্ট মানে উপভাষা বা আঞ্চলিক ভাষা। আপনাদের তো জানাই আছে, যেমন বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের মানুষের ভাষা বিভিন্ন ভাবে পরিবর্তিত হয়ে যায়, আমরা বুঝতে পারি, কিন্তু ভাষাটি কিন্তু এক এক জায়গায় এক এক রকম। যেমন চিটাগং অঞ্চলে বাংলা ভাষাটাকে বলা হচ্ছে একভাবে, নোয়াখালী অঞ্চলে বলা হচ্ছে একভাবে, বরিশাল অঞ্চলে বলা হচ্ছে একভাবে, সিলেট অঞ্চলে বলা হচ্ছে একভাবে। ভাষাটা বাংলা ভাষাই, কিন্তু অঞ্চল ভেদে প্রকাশটা আলাদা হয়ে যাচ্ছে। এই জন্য বলা হচ্ছে এটা আঞ্চলিক ভাষা বা উপভাষা। মূল ভাষাটা অঞ্চল ভেদে যখন পরিবর্তিত হয়ে যায় তখন বলা হয় এটাকে আঞ্চলিক ভাষা বা উপভাষা। ইংরেজিতে বলা হয় ডায়ালেক্ট। বন্ধুরা আমরা পরের প্রশ্নটিতে চলে যাই। An earnest request, an earnest request। বন্ধুরা এই বিষয়টিকে ইংরেজিতে কি বলা হয়? an earnest request মানে একজনকে স্বনির্বন্ধ অনুরোধ করা হলো, খুব কাতর হয়ে অনুনয় বিনয় করা হলো। এই যে অনুনয় করা, বিনয় করা, তার কাছে এমন ভাবে একটা জিনিসকে উপস্থাপন করা, মানে তাকে এমন ভাবে অনুরোধ করা যে এর চেয়ে কাতর ভাবে আর অনুরোধ করা সম্ভব নয়। এই বিষয়টাকে যদি ইংরেজিতে প্রকাশ করা হয়, এক কথায় প্রকাশ করা হয়, তাহলে কি হবে বন্ধুরা? প্রশ্নটি আরেকবার বলছি। an earnest request, an earnest request। বন্ধুরা এর উত্তর হচ্ছে entreaty। entreaty মানে হচ্ছে অনুনয় বিনয় করা, অনুনয় বিনয় করা বা স্বনির্বন্ধ অনুরোধ, মানে এত কাতর ভঙ্গিতে অনুরোধ করা যে এর চেয়ে কাতর ভাবে বা এর চেয়ে নরম করে, এর চেয়ে কাতর ভাবে আর অনুরোধ করা সম্ভব নয়, যে আপনাকে অনুরোধটি রাখতেই হবে, এটি আমার স্বনির্বন্ধ অনুরোধ। তো এইটিকে ইংরেজিতে কি বলা হয়? entreaty, entreaty। বন্ধুরা আমরা পরের প্রশ্নটিতে চলে যাই। Many islands make up what? Many islands make up what? বন্ধুরা এটা তো আপনাদের জানাই আছে, অনেকগুলো দ্বীপ মিলে কি তৈরি করে? দ্বীপপুঞ্জ। এটার ইংরেজি কি? আর্কিওপ্যালগ। এর ইংরেজি কি? আর্কিওপ্যালগ। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তো বন্ধুরা ইংরেজিতে সব প্রশ্নই অত্যন্ত গুরুত্বপূর্ণ, তার কারণ হচ্ছে কোনো প্রশ্নই বাদ দেওয়ার কোনো রকমের কোনো সুযোগ নেই। তার কারণ হচ্ছে এটি কিন্তু আপনার নেটিভ ল্যাঙ্গুয়েজ না, এটি আপনার সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। আর 20 নম্বরের প্রশ্ন আসবে ইংলিশ গ্রামার থেকে, অসংখ্য অসংখ্য প্রশ্ন। টপিকস কম কিন্তু প্রশ্নের সংখ্যা অসংখ্য, এবং প্রত্যেকটি প্রশ্নই মন দিয়ে পড়তে হবে, মনে রাখতে হবে। এর বাইরে অন্য কোনো প্রশ্ন পড়বার প্রয়োজন নাই, কিন্তু বিষয়টা এত বেশি, এত অধিক পরিমাণ যে পড়তে আপনাদেরকে ধৈর্য ধরেই পড়তে হবে। তবে একটু আনন্দ নিয়ে পড়লে, একটু বুঝে বুঝে পড়লে তখন পড়াগুলো ভালোও লাগবে, মনেও থাকবে।
বন্ধুরা যত বেশি পড়বেন তত কিন্তু পড়াটা সহজ হয়ে যাবে, আর যত কম পড়বেন পড়াটা কিন্তু দুর্বোধ্য হয়ে থাকবে। বন্ধুরা আমরা পরের প্রশ্নটিতে চলে যাই। দ্য ওয়ার্ড ডেলি ডালি মিন্স হোয়াট? দ্য ওয়ার্ড ডিলি ডালি মিন্স হোয়াট? ডিলি ডালি শব্দটা বন্ধুরা খুব পরিচিত, আমরা বাংলায় বলি যে ঢিলা ঢালা চলাফেরা করে। তার মানে কি? যে তার কাজের প্রতি কোনো তাগিদ নেই, কোনো কর্মতৎপরতা নেই, তার মানে সে খুব অলস ভাবে সময় কাটায়। তো ইংরেজি এই শব্দটির সঙ্গে বাংলা শব্দটিরও কিন্তু মিল আছে, বাংলায়ও কিন্তু এরকম একটি শব্দ ব্যবহার করা হয়ে থাকে। তো এর অর্থ কি বন্ধুরা? এর অর্থ হচ্ছে ওয়েস্ট টাইম, তার মানে সময়টাকে অপচয় করা। যে ব্যক্তি অকারণে সময় অপচয় করে, হেলা ফেলা করে সময় অপচয় করে, সেই রকম একজন ব্যক্তিকে বোঝাচ্ছে ডিলি ডালি, ডিলি ডালি। বন্ধুরা আমরা পরের প্রশ্নটিতে চলে যাই। সামথিং দ্যাট ইজ ফ্রেশ ইজ সামথিং হোয়াট? সামথিং দ্যাট ইজ ফ্রেশ ইজ সামথিং হোয়াট? তার মানে হচ্ছে কোন জিনিস ফ্রেশ আছে, তাহলে ফ্রেশ জিনিসটাকে কি বলা হচ্ছে? সামথিং দ্যাট ইজ ফ্রেশ ইজ সামথিং ইন ফেয়ারলি গুড কন্ডিশন। তার মানে হচ্ছে ফ্রেশ মানেটা কি? ফ্রেশ মানে আমরা কি বুঝি? টাটকা, সতেজ, নির্মল। তো ইংরেজিতে এই বিষয়টিকেই প্রকাশ করা হয়েছে বা বোঝানো হয়েছে ইন ফেয়ারলি গুড কন্ডিশন। তার মানে জিনিসটা খুব ভালো অবস্থায় আছে, মানে এত টাটকা, এত সতেজ, এত নির্মল। তার মানে ইন ফেয়ারলি গুড কন্ডিশন মানে খুবই ভালো অবস্থায় আছে, সেই অবস্থাটা কি? সেটা হচ্ছে ফ্রেশ। ফ্রেশ মানে ইন ফেয়ারলি গুড কন্ডিশন, ইন ফেয়ারলি গুড কন্ডিশন। বন্ধুরা আমরা পরের প্রশ্নটিতে চলে যাই। ওয়ান হু ওয়ার্কস অন ফুট, ওয়ান হু ওয়ার্কস অন ফুট তাকে কি বলা হয়? যে ব্যক্তি পায়ে হেঁটে চলে তাকে কি বলা হয় বন্ধুরা? যিনি পায়ে হেঁটে চলেন তাকে কি বলা হয়? তাকে বলা হয় পদযাত্রী, পথচারী, পথিক। তিনি তো পায়ে হেঁটে চলেন। ইংরেজিতে এই শব্দটিকে আমরা কিভাবে প্রকাশ করব? পিডেস্ট্রেইন। পিডেস্ট্রেইন এটা আপনাদের অত্যন্ত সুপরিচিত একটি শব্দ, আপনারা সকলেই জানেন এই শব্দটি। বন্ধুরা আসলে সবকিছুই আপনাদের জানা আছে, একটু চর্চা, একটু অনুশীলন করলে জিনিসগুলো ভুল হওয়ার সম্ভাবনা কমে যায়। তো বন্ধুরা আমরা পরের প্রশ্নটিতে চলে যাই। ইফ আ সাবস্টেন্স ইজ কোহেসিভ ইট টেন্ডস অফ, ইফ আ সাবস্টেন্স ইজ কোহেসিভ ইট টেন্ডস অফ হোয়াট? তার মানে কোন সাবস্টেন্স বা কোন বস্তু যদি কোহেসিভ হয় তার মানে এটা কি? এর অর্থ দিয়ে কি বোঝায়? কোহেসিভ মানে কি বন্ধুরা? এর উত্তর হচ্ছে স্টিক টুগেদার, মানে লেগে থাকা। কোহেসিভ মানে কোনো কিছুর সঙ্গে লেগে থাকা। আঠালো জিনিসগুলো কি হয়? কোনো কিছুর সঙ্গে লেগে থাকে। তো কোহেসিভ হচ্ছে সেই রকম সাবস্টেন্স যে জিনিসটা লেগে থাকে, স্টিক টুগেদার। তো if a substance is cohesive it tends of stick together, it tends of stick together। বন্ধুরা আমরা পরের প্রশ্নটিতে চলে যাই। Animals that can live on land and water are called what? Animals that can live on land and water are called what? Animals that can live on land and water are called what? তার মানে যে প্রাণীরা পানিতে এবং স্থলভূমিতে বসবাস করতে পারে তাদেরকে কি বলা হয়? বন্ধুরা তাদেরকে কি বলা হয়? বাংলায় যদি এক কথায় প্রকাশ করি তাদেরকে বলা হয় উভচর প্রাণী। তো ইংরেজিতে কি বলা হয়? অ্যাম্ফিফিবান, অ্যাম্ফিফিবান। বন্ধুরা আমরা পরের প্রশ্নটিতে চলে যাই। A word which can be interpreted in more than one way, a word which can be interpreted in more than one way। তার মানে হচ্ছে একটি শব্দ যদি একের অধিক অর্থে প্রকাশ করা যায় তাহলে সেই শব্দটিকে কি বলা হয়? একটি শব্দ যেটিকে একের অধিক অর্থে প্রকাশ করা যায় তাকে কি বলা হয়? বন্ধুরা এইরকম শব্দকে বাংলায় আমরা কি বলি? দ্ব্যর্থক, বা বলে থাকি যে একটি শব্দ যেটির অনেকগুলো অর্থ হতে পারে। তো সেরকম শব্দকে ইংরেজিতে বলা হয় অ্যাম্বিগুয়াস, অ্যাম্বিগুয়াস। তার মানে এই শব্দটির একটি অর্থ না, অনেকগুলো অর্থ করা যায়। অ্যাম্বিগুয়াস মানে সেরকম একটি বিষয় যে শব্দটির একটি অর্থ না, সেটিকে অনেকগুলো অর্থ করা যায়। তো বন্ধুরা আমরা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন বা এক কথায় প্রকাশ বা বাক্য সংকোচন ইংলিশ গ্রামারের এই অংশ থেকে বেশ কিছু সংখ্যক প্রশ্ন আলোচনা করলাম, আমাদের জানা হলো, তথ্যগুলো আমাদের আলোচনা করা হলো, তথ্যগুলো অনুশীলন করা হলো। আশা করছি, বিশ্বাস করছি বন্ধুরা এই আলোচনা আপনাদের প্রস্তুতিতে সহায়ক ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ। এবং আরেকটি বিষয় বন্ধুরা,
আরো বেশ কিছু পর্ব লেগে যাবে বা প্রয়োজন হতে পারে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। অনেক প্রশ্ন আসে তো ইংলিশ গ্রামারের প্রত্যেকটা টপিক থেকে অসংখ্য অসংখ্য প্রশ্ন আসে। টপিকের সংখ্যা কম কিন্তু প্রশ্নের সংখ্যা অনেক 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 বেশি। তো বন্ধুরা ধীরে ধীরে সবগুলো প্রশ্নে আমরা আলোচনা করব। তো এই পর্বের বিদায় নিচ্ছি, এই পর্ব থেকে বিদায় নিচ্ছি। আশা করছি এবং বিশ্বাস করছি যে এই আলোচনা আপনাদের প্রস্তুতিতে সহায়ক ভূমিকা পালন করবে এবং ইনশাআল্লাহ আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকনটিকে প্রেস করে দিবেন যাতে নতুন কোনো আলোচনা বা নতুন কোনো তথ্য অতি দ্রুতই আপনাদের কাছে পৌঁছে যায় এবং আপনারা কাল বিলম্ব না করে নিজেদের প্রস্তুতি গ্রহণ শুরু করতে পারেন। বন্ধুরা যত বেশি পড়বেন তত বেশি মনে থাকবে, যত বেশি পড়বেন পড়াটা তত বেশি সহজ হয়ে যাবে। প্রথম প্রথম একটু দুর্বোধ্য একটু কষ্টকর মনে হলেও যদি পড়াটা চালিয়ে যান, অনুশীলনটা চালিয়ে যান, চর্চাটা অব্যাহত রাখেন, তখন কিন্তু প্রশ্নগুলোকে আর দুর্বোধ্য মনে হবে না, সবকিছু সহজ মনে হবে এবং সবকিছু মনে থাকবে। তো বন্ধুরা আবারও আপনাদের সুস্থতা কামনা করছি, কল্যাণ কামনা করছি এবং নিরাপত্তা কামনা করছি এবং সর্বোপরি আপনাদের সফলতার জন্য দোয়া করে এই পর্ব থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফিজ।